Hi, dear student, and welcome to your YouTube channel WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী, তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের এডুকেটর। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, সে টপিকটা হচ্ছে মার্শিয়াল ল অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস। তো আর্টিকেল 34 ইন্ডিয়ান কনস্টিটিউশন যেখানে বলা হচ্ছে যে মার্শিয়াল ল যেখানে কার্যকর করা হবে সেখানে ফান্ডামেন্টাল রাইট রেস্ট্রিক্টেড হবে। তো এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। আর অবশ্যই ক্লাস শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সাথে আলোচনা করে নিতে চাই। তো 2021 WBCS নোটিফিকেশনস বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ কমপ্লিটেড। তো সামনেই রয়েছে WBCS প্রিলিমসের এক্সাম এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের নোটিফিকেশন বেরিয়ে গেছে। তো এই যে এক্সামসগুলো যেগুলো আমাদের সামনে রয়েছে, WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশের SI এবং অন্যান্য যে পরীক্ষাগুলো আমাদের 2021-এ রয়েছে, তো এই সমস্ত এক্সামের ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্স আনএকাডেমি থেকে লঞ্চ করা হয়েছে তোমাদের পড়াশোনার সুবিধার্থে, যাতে তোমরা একটা প্রপার গাইডেন্সে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি যথাযথ এবং ভালোভাবে যাতে নিতে পারো। তো তার জন্যই আনএকাডেমি থেকে বিভিন্ন কোর্স এই এক্সামসগুলোর ওপর লঞ্চ করা হয়েছে। তো যে কোর্সগুলো লঞ্চ করা হয়েছে সেই কোর্সগুলোর তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই ক্লাস শুরু করার আগে। তো এরকম একটি গুরুত্বপূর্ণ কোর্স যেটা হচ্ছে ট্রায়াম্প 3, WBCS 2021 প্রিলিমসের ওপর বেশ গুরুত্বপূর্ণ কিছু কোর্স এই সময়কালে আনএকাডেমি থেকে লঞ্চ করা হয়েছে। ডিসেম্বর মান্থ থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্স আনএকাডেমি থেকে লঞ্চ করা হয়েছে WBCS 2021 প্রিলিমসের ওপর। তো এরকমই একটি কোর্স যেটা স্টার্ট হয়েছে 12 জানুয়ারি থেকে, ট্রায়াম্প 3 75 ডেজের একটা স্পেশাল কোর্স WBCS প্রিলিমসের ওপর, যে কোর্সে আনএকাডেমির এডুকেটাররা তোমাদের সাথে সাজেস্টিভ সিলেক্টিভ ওয়েতে আলোচনা করবে প্রত্যেকটা টপিক WBCS প্রিলিমসের ওপর। তো এই কোর্স তোমাদেরকে প্রপার গাইড করবে তোমাদের 2021 WBCS প্রিপারেশনের ক্ষেত্রে। এরপরের যে কোর্স সেটাও হচ্ছে WBCS প্রিলিমসের ওপর রেকর্ডেড ব্যাচ উইথ লাইভ ডাউট ক্লিয়ারিং সেশনস। এই কোর্সে তোমরা তোমাদের যে কোনো ডাউট তোমাদের যে কোনো সাবজেক্টের ওপর আনএকাডেমির এডুকেটরদের সাথে সেটা কানেক্ট করতে পারবে এবং তোমাদের যে ডাউট সে ডাউট তোমরা সলভ করতে পারবে। এরপরের যে কোর্স সেটা হচ্ছে WBP কনস্টেবল এবং SI এর ওপর, যে কোর্স স্টার্ট হয়েছে আনএকাডেমিতে 25 জানুয়ারি থেকে। তো WBP কনস্টেবল এবং SI এর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নোটিফিকেশনস বের করেছে। তো কনস্টেবল এবং SIর যে প্রিপারেশন, সেই প্রিপারেশনসকে যথার্থ এবং সহজ করে তোলার জন্য এই কোর্সের গাইডেন্সে তোমরা প্রপার কী করতে পারবে, নিজেদেরকে তৈরি করতে পারবে। এরপরের যে কোর্স সেটা হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়িকার ওপর 120 দিনের একটা বিশেষ কোর্স, যেটা স্টার্ট হয়েছে 20 জানুয়ারি থেকে। তো 2021-এ যে পরীক্ষাগুলো আমাদের রয়েছে সেই পরীক্ষাগুলোর ওপর এই সমস্ত কোর্স আনএকাডেমি থেকে লঞ্চ করা হয়েছে এবং এই সমস্ত কোর্সে জয়েন করে তোমরা তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেটাকে আরও ভালো এবং যথার্থ করে তুলতে পারবে। এরপরের যে কোর্স সেটাও হচ্ছে WBCS প্রিলিম 2021-এর ওপর, কিন্তু এই কোর্সের বিশেষত্ব হচ্ছে এই কোর্সটা হচ্ছে হিন্দি ভার্সানের আমাদের যারা এডুকেটার রয়েছেন আনএকাডেমিতে তারাই তোমাদের এই কোর্সটায় তোমাদের ক্লাস নেবেন, তোমাদেরকে গাইড করবেন। তো হিন্দি ভার্সানের যারা তোমরা স্টুডেন্ট রয়েছো এবং 2021 WBCS এর জন্য তৈরি হচ্ছ, তো এই কোর্স তোমাদেরকে প্রপার গাইড করবে WBCS 2021 প্রিলিমসের ক্ষেত্রে। এই কোর্সটা হিন্দি ভার্সানের কোর্স। এরপরের যে কোর্স সেটাও WBCS 2021 প্রিলিমসের ওপর, আর এই কোর্সের বিশেষত্ব হচ্ছে এটাই যে এই কোর্সে তোমাদের সাথে আলোচনা করা হবে WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং সিলেক্টিভ কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন্স। তো এই কোর্সটা এক্সক্লুসিভলি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং মাল্টিপল চয়েস কোশ্চেনের ওপর। এরপরের যে কোর্স সেটাও হচ্ছে WBCS আগমন, কিন্তু এই কোর্সটা হচ্ছে 2022 WBCS এর ওপর। 2022 WBCS এর ওপর কোর্স কেন 2021-এ, তোমাদের মাথায় এই প্রশ্নটা আসতেই পারে। তো হয়তো দেখা যাচ্ছে এই বছর তোমাদের মধ্যে থাকতেই পারে কিছু স্টুডেন্ট যারা হয়তো 2021 WBCS দিতে পারছো না। তার কারণ দুটো, একটা হতে পারে বয়স আর একটা হতে পারে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি। তাহলে সেই ক্ষেত্রে তোমরা যারা 2022 এর জন্য তৈরি হচ্ছ, তো এই কোর্সটা তোমাদেরকে
প্রপার গাইড করবে 2022 WBCS এর প্রিপারেশনের ক্ষেত্রে, যেখানে তুমি এই কোর্সের গাইডেন্সে এই বছর থেকেই তুমি শুরু করতে পারবে তোমার নেক্সট ইয়ার 2022 WBCS প্রিপারেশন। তো এই যে কোর্সগুলো এই সময়কালে আনএকাডেমি থেকে লঞ্চ করা হয়েছে, তোমাদের আগামী দিনের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা প্রস্তুতির কথা মাথায় রেখে, তো এই কোর্সগুলোতে জয়েন করে তোমরা তোমাদের যে এক্সাম প্রিপারেশন, সেই এক্সাম প্রিপারেশনসকে আরও ভালো করে তুলতে পারে এবং আরও যথার্থ করে তুলতে পারবে। আর অবশ্যই এই কোর্সগুলোতে জয়েন করার জন্য তোমাদের আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে, এবং আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে কোর্সের লিঙ্কে গিয়ে তোমরা এই কোর্সগুলোতে এনরোল করতে পারবে এবং ক্লাস করতে পারবে। আর অবশ্যই এই কোর্সগুলোতে জয়েন করতে গেলে তোমাদের আনএকাডেমির সাবস্ক্রিপশন প্ল্যানে তোমাদের আসতে হবে। তো আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যান যেটা রয়েছে 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর এবং 2 বছর। তো আনএকাডেমি সাবস্ক্রিপশনস যাদের নেই তাদেরকে আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে এই কোর্সগুলোতে জয়েন করতে হবে। আর আনএকাডেমি সাবস্ক্রিপশনস নেওয়ার অর্থ এটাই যে তোমরা তোমাদের রুট এবং রুটিন দুটোই কী করতে পারবে, ঠিক করতে পারবে। রুটিন বলতে তোমরা কখন ক্লাস করবে, তোমরা কোন টিচারের ক্লাস করবে, এই সবটাই তোমরা তোমাদের মতো করে ঠিক করতে পারবে। আর রুট বলতে যে তোমরা কোন এক্সামের জন্য তৈরি হবে, তাহলে সেই এক্সামের যে কোর্স, সেই কোর্সে তোমরা কি করতে পারবে, নিজেরাই জয়েন করতে পারবে। তাহলে এই যে রুট এবং রুটিন যেটা তোমরা নিজেরাই ঠিক করতে পারবে। এবং বলে রাখি আনএকাডেমির বিশেষত্ব হচ্ছে এটাই যে এখানে কোনো লাইভ ক্লাস যদি তোমার কোনো কারণে যদি মিস হয়ে যায়, তাহলে তুমি সেই ক্লাস রেকর্ডেডও দেখতে পারবে। আনএকাডেমিতে আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি সেই সমস্ত ক্লাস এখানে রেকর্ডেড থাকে, যে রেকর্ডেড ক্লাস তুমি 24 আওয়ার্স কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। এছাড়াও অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যানে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সেলফ অ্যানালাইসিস। সেলফ অ্যানালাইসিস বলতে যে তুমি যে এক্সামের জন্য তৈরি হচ্ছ সেই এক্সামের জন্য তুমি কতটা তৈরি হয়েছো, কোথায় তোমার দুর্বলতা রয়েছে। তো এইগুলো বোঝার জন্য যে স্পেশালিটি আনএকাডেমিতে রয়েছে, যে ফিচার্স আনএকাডেমিতে রয়েছে, যে স্পেশালিটি বা যে ফিচার্স তোমাকে হেল্প করবে এটা বোঝার ক্ষেত্রে যে তুমি কতটা তৈরি হয়েছো। তো এই স্পেশালিটিগুলো কি? এই স্পেশালিটিগুলো হচ্ছে কুইজ, প্র্যাকটিস সেট, টেস্ট সিরিজের মতো তোমার ফিচার্সগুলো, যেগুলো তোমাকে হেল্প করবে এটা বোঝার ক্ষেত্রে তুমি কতটা তৈরি হয়েছো তোমার পরীক্ষার ক্ষেত্রে। তাই এই সমস্ত সুযোগ সুবিধা তুমি পেয়ে যাচ্ছ আনএকাডেমির সাবস্ক্রিপশন প্ল্যান। এবং আনএকাডেমি থেকে যে কোর্সগুলো লঞ্চ করা হয় সেই কোর্সগুলো স্ট্রাকচার্ড ওয়েতে লঞ্চ করা হয়। স্ট্রাকচার্ড কোর্স মানে কি? স্ট্রাকচার্ড কোর্স মানে হচ্ছে যে এক্সামের ওপর কোর্স লঞ্চ করা হচ্ছে সেই এক্সামের যে নির্দিষ্ট সিলেবাস, সেই নির্দিষ্ট সিলেবাস এডুকেটররা ফলো করে তোমাদেরকে গাইড করবে, তোমাদেরকে পড়াবে। এছাড়াও আরও যে সুযোগ সুবিধাগুলো পাবে তোমরা এই সাবস্ক্রিপশন প্ল্যানে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন, পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ। পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ যেটা তোমাকে হেল্প করবে তোমার ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে। আর এই সমস্ত সুযোগ সুবিধা তুমি পেয়ে যাচ্ছ WBPSCর, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে, এবং আমাদের রাজ্য সরকারের অধীনে যে এক্সামসগুলো হয়ে থাকে সেই সমস্ত এক্সামের ক্ষেত্রে। আর সাবস্ক্রিপশনের যে প্ল্যান রয়েছে 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর এবং 2 বছর, তুমি তোমার সুবিধা মতো যে কোনো প্ল্যান তুমি এখানে কি করতে পারো, চুজ করতে পারো। বাট উই স্ট্রংলি রেকমেন্ড আইদার ইউ টেক 1 year or 2 year সাবস্ক্রিপশন প্ল্যান। এবং এই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে তোমরা 10% ডিসকাউন্টও পেয়ে যাবে। 10% ডিসকাউন্টের জন্য তোমাদের কিছু করতে হবে না, জাস্ট এই রেফারেল কোড ইউজ করতে হবে রাহুল101। রাহুল101 এই রেফারেল কোড ইউজ করলে তোমরা তোমাদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে 10% ডিসকাউন্টও পেয়ে যাবে। এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে সাবস্ক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়েও সাবস্ক্রিপশনে দেওয়া যে লিঙ্ক সেখান থেকে গিয়েও তোমরা ইজিলি আনএকাডেমি সাবস্ক্রিপশনস তোমরা নিয়ে নিতে পারবে, এবং এই কোর্সগুলোতে জয়েন করে তোমাদের পরীক্ষা প্রস্তুতি এখন থেকেই তোমরা স্টার্ট করতে পারবে। এবং এই সাবস্ক্রিপশনস তোমরা চাইলে তোমরা ইএমআইতেও দিতে পারো, যেক্ষেত্রে এই ইএমআই সুযোগ তোমাদের দেওয়া হচ্ছে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের ক্ষেত্রে। ডেবিট কার্ডের ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্ক হতে হবে, কিন্তু ক্রেডিট কার্ড অল ব্যাঙ্ক এলিজিবল। তো তোমরা আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেই পরীক্ষা প্রস্তুতি আরও ভালো, আরও যথার্থ করে তুলতে পারবে। এই কোর্সগুলো তোমাদেরকে প্রপার গাইড করবে যে কিভাবে তুমি তৈরি হবে, এবং এই কোর্সগুলোতে তোমাদেরকে একদম বলতে পারো
প্রপার ফরম্যাটে তোমাদেরকে হচ্ছে পিডিএফ মেটেরিয়ালও দেওয়া হবে, যেখানে তোমাকে হেল্প করবে তোমার পরীক্ষার যে প্রস্তুতি, সেই পরীক্ষা প্রস্তুতি কী বলো অনেক সহজ করে তুলবে এই ক্লাস এবং তার পিডিএফ মেটেরিয়াল। তো আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো, আনএকাডেমি সাবস্ক্রিপশনস নাও এবং তোমার যে পরীক্ষার লক্ষ্য রয়েছে সেই পরীক্ষার ওপর যে কোর্স, সেই কোর্সে জয়েন করে তুমি তোমার পরীক্ষার প্রস্তুতি এখন থেকেই স্টার্ট করো। ওকে, তো এই ছিল তোমাদের সাথে আলোচনা। এবার আমরা চলে যাব আমাদের আজকের ক্লাসের যে বিষয়বস্তু, মার্শিয়াল ল অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস, আর্টিকেল 34। তো আমি প্রথমেই বললাম তোমাদেরকে ক্লাসের শুরুতে যে আজকে আমরা আলোচনা করব আর্টিকেল 34 নিয়ে। তো আর্টিকেল 34 যেখানে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ভারতবর্ষের কোনো অংশে যদি মার্শিয়াল ল যদি জারি হয় তো সেখানে ফান্ডামেন্টাল রাইট কি হবে, রেস্ট্রিক্টেড হবে। কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা একটুখানি কনফিউজড থাকি যে মার্শিয়াল ল কি, বা অনেক সময় আমরা মার্শিয়াল লকে ন্যাশনাল ইমার্জেন্সির সাথে কি করে দিই, রিলেট করে দিই। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে আর্টিকেল 34-এ কী বলা হয়েছে মার্শিয়াল ল এবং ফান্ডামেন্টাল রাইটস নিয়ে, এবং তোমাদেরকে আমি এটাও বোঝাবো যে মার্শিয়াল ল এবং ন্যাশনাল ইমার্জেন্সির মধ্যে ডিফারেন্স। আর এটা তো বলার অপেক্ষা রাখে না যে তোমাদের সাথে আমি এই ক্লাসে যে তথ্যগুলো আলোচনা করি সেই তথ্যগুলো হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম রশ্মিকান্ত বইয়ের। তাহলে এই যে আর্টিকেল 34 নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি, তাহলে যে তথ্যগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, যে তথ্যগুলো আমি তোমাদের সাথে ব্যাখ্যা করব, সেই তথ্যগুলো হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম রশ্মিকান্ত বই। ওকে, তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো দেখো আর্টিকেল 34 কি বলছে। আর্টিকেল 34 বলছে রেস্ট্রিকশনস অন ফান্ডামেন্টাল রাইটস while martial law is in force in any area within the territory of India। তাহলে কি বলা হচ্ছে যে মার্শিয়াল ল ভারতবর্ষের কোনো এরিয়াতে যদি কার্যকর করা হয় তাহলে সেখানে ফান্ডামেন্টাল রাইট কি হবে, রেস্ট্রিক্টেড হবে। তাহলে আর্টিকেল 34 সহজভাবে যদি আমি তোমাদেরকে বলি, এটাই বলছে যে ভারতবর্ষের কোনো এরিয়াতে, কোনো অংশে যদি মার্শিয়াল ল যদি কার্যকর করা হয়, জারি করা হয়, তাহলে সেখানে ফান্ডামেন্টাল রাইট কি হবে, সেখানে ফান্ডামেন্টাল রাইট রেস্ট্রিক্টেড হবে। ওকে, ইট এম্পাওয়ার্স on Article 34, it empowers the Parliament to indemnify any government servant or other person for any act done by him in connections with the maintenance or restorations of order in any area where martial law was in force। ওকে, তা দেখো কি বলছে আর্টিকেল 34 পার্লামেন্টকে ক্ষমতা দিচ্ছে যে পার্লামেন্ট কি করতে পারবে, যেখানে মার্শিয়াল ল কি ছিল, কার্যকর ছিল, মার্শিয়াল ল ওয়াজ ইন ফোর্স, যেখানে মার্শিয়াল ল কার্যকর ছিল, ঠিক আছে, যেখানে কার্যকর ছিল, যে এরিয়াতে কার্যকর ছিল, ঠিক আছে। তো দেখা যাচ্ছে সেই এরিয়ার ল অ্যান্ড অর্ডার মেনটেনেন্স করার জন্য বা ল অ্যান্ড অর্ডার রিস্টোর করার জন্য, ঠিক আছে, কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট বা কোনো পার্সনস ওই মার্শিয়াল ল অনুযায়ী যে কাজগুলো করেছে, ঠিক আছে, কাজগুলো করেছে, তো পার্লামেন্ট কি করতে পারে, আইন করে সেই গভর্নমেন্ট সার্ভেন্ট বা সেই পার্সনসকে সেই যে কাজগুলো সে করেছে সেই কাজগুলো থেকে তাকে কি করতে পারে, নিরাপত্তা দিতে পারে, ইনডেমনিফাই মানে সোজা কথায় প্রোটেকশনস দেওয়া। তাহলে সোজা কথায় মার্শিয়াল ল একটা এরিয়াতে কার্যকর করা হচ্ছে কি কারণে, সেই এরিয়ার ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য বা ল অ্যান্ড অর্ডার রিস্টোর করার জন্য। তাহলে সোজা কথায় যদি কোনো এরিয়ার ল অ্যান্ড অর্ডার যদি ব্যাপকভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেখানে কি হতে পারে, মার্শিয়াল ল জারি হতে পারে। এবং যে এরিয়ায় মার্শিয়াল ল জারি হচ্ছে সেই এরিয়ায় ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য, ল অ্যান্ড অর্ডার রিস্টোর করার জন্য যে অথরিটিকে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই অথরিটি যে কাজগুলো করবে সেই সময়ে সেই কাজগুলো থেকে তাকে কি করা হবে, নিরাপত্তা দেওয়া হবে। তাহলে পার্লামেন্ট কি করবে, আইন করে যে ব্যক্তিকে কি করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে
ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য, ল অ্যান্ড অর্ডার রিস্টোর করার জন্য যে এরিয়ায় মার্শিয়াল ল কার্যকর করা হয়েছে, তাহলে সেই ব্যক্তিকে পার্লামেন্ট আইন করে কি করতে পারে, সেই সমস্ত কাজ যে সমস্ত কাজ সেই ব্যক্তি করেছেন ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য, ল অ্যান্ড অর্ডার রিস্টোর করার জন্য, সেই সমস্ত কাজ থেকে তাকে কি করা হবে, নিরাপত্তা দেওয়া হবে। ওকে, আচ্ছা, আর কি বলছে দেখো, দ্য পার্লামেন্ট ক্যান অলসো ভ্যালিডেট any sentence passed, punishment inflicted, forfeiture order or other act done under martial law in such area। এবং কি বলছে যে পার্লামেন্ট ক্যান অলসো ভ্যালিডেট এনি সেন্টেন্স পাস্ট। তাহলে দেখা যাচ্ছে তো মার্শিয়াল ল যে এরিয়াতে কার্যকর করা হয়েছিল, মার্শিয়াল ল যে এরিয়াতে কার্যকর করা হয়েছিল, এবং মার্শিয়াল ল যে এরিয়াতে কার্যকর করা হয়েছিল, কারণটা তো বললাম যে কেন, দেখা যাচ্ছে সেই এরিয়ার ল অ্যান্ড অর্ডার কি হয়েছে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে দেখা যাচ্ছে তার জন্য কি করা হয়েছে, সেখানকার কিছু মানুষজনকে দেখা যাচ্ছে শাস্তি দেওয়া হয়েছে, যারা দেখা যাচ্ছে ল অ্যান্ড ডিস্টার্বের সাথে কি বলো জড়িত, ফর এক্সাম্পল ল অ্যান্ড অর্ডারের ডিস্টার্বের সাথে জড়িত। তাহলে দেখা যাচ্ছে সেই সমস্ত ব্যক্তিদেরকে কি করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। তাহলে বলছে যে পার্লামেন্ট কি করতে পারে, ওই যে শাস্তি দেওয়া হয়েছে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা ল অ্যান্ড অর্ডার ডিস্টার্বের সাথে জড়িত, তাহলে বলছে পার্লামেন্ট আইন করে কি করতে পারে, ওই সমস্ত শাস্তি যে দেওয়া হয়েছে সেই শাস্তিগুলোকেও হচ্ছে ভ্যালিডেট করতে পারে। তাহলে মার্শিয়াল ল একটা এরিয়াতে কি হচ্ছে, কার্যকর হচ্ছে কেন, একটা এরিয়ার ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য, ল অ্যান্ড অর্ডার রিস্টোর করার জন্য। এবং ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য, রিস্টোর করার জন্য যে ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ব্যক্তির যে কোনো কাজ পার্লামেন্ট কি করবে, আইন করে তাকে নিরাপত্তা দিবে, সেই কাজ যে কাজ সে করেছে। এবং এবং সেই ব্যক্তি যে সমস্ত শাস্তি দিয়েছে, ঠিক আছে, ওই এরিয়ার ল অ্যান্ড অর্ডার রিস্টোর করার জন্য, যারা ল অ্যান্ড অর্ডার ডিস্টার্বের সাথে জড়িত, যে সমস্ত শাস্তি দিয়েছে সে সমস্ত শাস্তিকেও পার্লামেন্ট কি করবে, ভ্যালিডেট করবে। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, দ্য অ্যাক্ট অফ ইনডেমনিটি মেড বাই পার্লামেন্ট cannot be challenged in any court on the ground of contraventions of any of the fundamental right। তাহলে এই যে পার্লামেন্ট আইন করছে, পার্লামেন্ট আইন করে কি করছে, মার্শিয়াল ল যে এরিয়াতে কার্যকর রয়েছে সেই এরিয়ার দায়িত্ব যে ব্যক্তিকে দেওয়া হয়েছে, যে অথরিটিকে দেওয়া হয়েছে, সেই অথরিটি যে কাজগুলো করেছে সেই কাজগুলোকে কি করা হচ্ছে, প্রোটেকশনস দেওয়া হচ্ছে। মার্শিয়াল ল যেখানে কার্যকর হয়েছে এবং সেই এরিয়ার ল অ্যান্ড অর্ডার ডিস্টার্বের সাথে যে সমস্ত ব্যক্তিরা জড়িত তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে, তো পার্লামেন্ট সেই সমস্ত আইনকে কি করবে, ভ্যালিডেট করবে। তাহলে পার্লামেন্ট এই যে আইনগুলো করছে, তাহলে বলছে এই আইনগুলোকে আমরা ভারতবর্ষের কোনো আদালতে কি করতে পারবো না, চ্যালেঞ্জ করতে পারবো না, যদি সেই আইনটা কি হয় বলো, মৌলিক অধিকারের বিরোধীও যদি হয়। ঠিক আছে, তা দেখো আমরা আর্টিকেল 34 থেকে আমরা কি জানতে পারলাম, আর্টিকেল 34 থেকে আমরা জানতে পারলাম যে ভারতবর্ষের কোনো এরিয়াতে যদি মার্শিয়াল ল যদি ইনফোর্স হয়, তাহলে ফান্ডামেন্টাল রাইট সেখানে কি হবে, রেস্ট্রিক্টেড হবে। ঠিক আছে, এবং মার্শিয়াল ল কেন জারি হচ্ছে, কোনো একটা এরিয়ার ল অ্যান্ড অর্ডার কি হয়েছে বলো, ডিস্টার্বড হয়েছে, তাহলে সেই এরিয়ার ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য, রিস্টোর করার জন্য সেখানে কি হচ্ছে, মার্শিয়াল ল জারি হচ্ছে। এবং সেই এরিয়াতে যে অথরিটিকে কি করা হয়েছে বলো, দায়িত্ব দেওয়া হয়েছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য বা ল অ্যান্ড অর্ডার রিস্টোর করার জন্য, তো সেই ব্যক্তি যে কাজগুলো করবে সেই কাজগুলো থেকে তাকে কি করা হবে, নিরাপত্তা দেওয়া হবে। এবং সেই নিরাপত্তা কে দেবে, পার্লামেন্ট দেবে, পার্লামেন্ট আইন করে কি করবে, নিরাপত্তা দেবে। এবং সেই ব্যক্তি ওই সময়ে সেই এরিয়ার ল অ্যান্ড অর্ডার রিস্টোর করার জন্য যারা ল অ্যান্ড অর্ডার ডিস্টার্বের সাথে জড়িত ছিলেন তাদেরকে যে শাস্তি দিয়েছে পার্লামেন্ট আইন করে, সেই শাস্তিগুলোকেও কি করবে, ভ্যালিড করবে। ওকে, এবং পার্লামেন্ট এই যে আইন যে করছে, তাহলে এই আইনগুলো যদি মৌলিক অধিকারের বিরোধীও যদি হয়, তো সেই আইন আমরা ভারতবর্ষের কোনো আদালতে কি করতে পারবো না, চ্যালেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, তো এই ছিল আর্টিকেল 38। এরপরে দেখো আরো কিছু ইনফরমেশন, সেটা হচ্ছে এই যে মার্শিয়াল ল, এই কনসেপ্ট আমরা কোথা থেকে নিয়েছি, তো দেখো বলছে এই কনসেপ্টটা আমরা নিয়েছি ইংলিশ কমন ল থেকে।
তাহলে মার্শিয়াল ল এই যে কনসেপ্ট, এটা আমরা কোথা থেকে নিয়েছি? ইংলিশ কমন ল থেকে। এবার বলে রাখি, মার্শিয়াল ল এর কিন্তু কোনো ডেফিনেশন আমাদের সংবিধানে কিন্তু দেওয়া নেই, বা বলতে পারো ডিটেলস যদি আমরা বলি মার্শিয়াল ল এর কোনো ডিটেলস কিন্তু আমাদের সংবিধানে নেই। যেটুকুনটা ডিটেলস আর্টিকেল 34-এ রয়েছে, সেটা কি, যে মার্শিয়াল ল যদি কোথাও ইম্পোজড হয় তাহলে সেখানে ফান্ডামেন্টাল রাইট কি হবে? রেস্ট্রিক্টেড হবে। কিন্তু মার্শিয়াল ল মানে কি, মার্শিয়াল ল এর বলতে পারো মানে স্কোপ, ঠিক আছে, প্রপার বলতে পারো তার অ্যাপ্লিকেশনস, কোনো কিছু কিন্তু আমাদের সংবিধানে বলা নেই। ওকে, আচ্ছা, তো কি বলছে দেখো, দ্য এক্সপ্রেশন মার্শিয়াল ল হ্যাজ নট বিন ডিফাইন্ড এনিওয়ার ইন দ্য কনস্টিটিউশন। লিটারালি মিনস, ইট মিনস মিলিটারি রুল। তাহলে ঠিক আছে, তাহলে মার্শিয়াল ল মানে কি বলো, যে মিলিটারি রুল, মানে সামরিক বলতে পারো শাসন, মিলিটারি রুল। ওকে, it refers to a situation where civil administration is run by the military authorities according to their own rules and regulations framed outside the ordinary law। ঠিক আছে, তা দেখা যাচ্ছে কোনো একটা এরিয়ার, খুব ভালো করে বোঝো বিষয়টা, কোনো একটা এরিয়ার ল অ্যান্ড অর্ডার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং দেখা যাচ্ছে সিভিল যে অ্যাডমিনিস্ট্রেশনস রয়েছে, মানে সোজা কথা নর্মাল যে অ্যাডমিনিস্ট্রেশনস রয়েছে, সেই নর্মাল অ্যাডমিনিস্ট্রেশনস কি করতে পারছে না, সেই এরিয়ার ল অ্যান্ড অর্ডার কি করতে পারছে না, মেনটেন করতে পারছে না, রিস্টোর করতে পারছে না। মানে কি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ফেলড টু রিস্টোর দ্য সিচুয়েশনস। তখন সেখানে কি করা হচ্ছে, তখন সেখানে মার্শিয়াল ল ডিক্লেয়ার করা হচ্ছে, এবং যেখানে কি করা হচ্ছে, মিলিটারি রুল, সোজা কথা মিলিটারি রুল সেখানে ডিক্লেয়ার করা হচ্ছে, এবং সেই এরিয়ার তখন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনসটা চালাবে কে? সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটা চালাবে হচ্ছে মিলিটারি অথরিটিস অ্যাকর্ডিং টু দেয়ার রুলস। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে ধরো ফর এক্সাম্পল ভারতবর্ষের কোনো একটা অংশে ল অ্যান্ড অর্ডার কি হয়েছে, হিউজলি ডিস্টার্বড, এবং দেখা যাচ্ছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনস কি করতে পারছে না, সেখানে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করতে পারছে না, তখন সেই এরিয়ায় কি করা হচ্ছে, মার্শিয়াল ল ডিক্লেয়ার করা হচ্ছে, এবং সেই এরিয়ার তখন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনসটা পরিচালনা করবে হচ্ছে মিলিটারি অথরিটিস অ্যাকর্ডিং টু দেয়ার রুলস, তাদের যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতি অনুযায়ী তারা কি করবে, সেই এরিয়ার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনটাকে পরিচালনা করবে। মানে কি, সেখানে বলতে পারো যে নর্মাল যে অ্যাডমিনিস্ট্রেশনস, গভর্নমেন্টের যে পাওয়ার, সেটা কি হয়ে যাবে, সেটা সেখানে সাসপেন্ড। সেখানে মিলিটারি অথরিটিকে কি করা হচ্ছে, এম্পাওয়ার্ড করা হচ্ছে, যে মিলিটারি অথরিটি কি করবে, তাদের যে রুলস রেগুলেশন, সেই রুলস রেগুলেশন অনুযায়ী ওই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ওই এরিয়ার সেটা হচ্ছে তারা পরিচালনা করবে। ওকে, ইট does imply the suspensions of ordinary law and the government by military tribunals। ঠিক আছে, তাহলে ওই যে এরিয়ায় ল অ্যান্ড অর্ডার কি হয়েছে, হিউজলি ডিস্টার্বড হয়েছে, তাহলে সেই এরিয়াতে কি করা হচ্ছে, মার্শিয়াল ল ডিক্লেয়ার করা হচ্ছে, ইম্পোজ করা হচ্ছে, এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনসটা টোটালটাই চলে যাচ্ছে মিলিটারি অথরিটির হাতে, এবং যেখানে কি বলো, গভর্নমেন্ট টোটালি কি হয়ে যাচ্ছে, সেখানে অ্যাবসেন্ট। সেই এরিয়া সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করবে মিলিটারি অথরিটিজ অ্যাকর্ডিং টু দেয়ার রুল। ওকে, আচ্ছা, এবার দেখো, দেয়ার ইজ নো স্পেসিফিক অর এক্সপ্রেস প্রভিশনস ইন দ্য কনস্টিটিউশন দ্যাট অথরাইজ দ্য এক্সিকিউটিভ টু ডিক্লেয়ার মার্শিয়াল ল। ঠিক আছে, তো সংবিধানে কিন্তু মার্শিয়াল ল এর বলতে পারো স্পেসিফিক কোনো প্রভিশনস নেই। যদি বলো যে মার্শিয়াল ল এর ডেফিনেশন, কে মার্শিয়াল ল ইম্পোজ করবে, কে ডিক্লেয়ার করবে, কিচ্ছু বলা, শুধু জাস্ট বলা রয়েছে যে মার্শিয়াল ল যদি কোথাও জারি হয়, তো সেই এরিয়ার ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য, রিস্টোর করার জন্য যে অথরিটিকে দায়িত্ব দেওয়া হবে, সেই অথরিটি যে কাজগুলো করবে, সেই কাজগুলো থেকে তাকে কি করা হবে, নিষ্কৃতি দেওয়া হবে, এবং সেই নিষ্কৃতি দেওয়া হবে কি বলো, পার্লামেন্টের আইনের দ্বারা। পার্লামেন্ট আইন করে কি করবে, সেই অথরিটিকে যে কাজগুলো সে করেছে সেই কাজগুলো থেকে তাকে নিষ্কৃতি দেওয়া হবে। কিন্তু কে জারি করবে, কিভাবে জারি করবে, এর কিন্তু কোনো বলতে পারো স্পেসিফিক প্রভিশনস আমাদের সংবিধানে নেই। যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে স্যার মার্শিয়াল ল কে ডিক্লেয়ার করবে, যেরকম আমরা বলতে পারি যে ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করবে প্রেসিডেন্ট ইউনিয়ন ক্যাবিনেটের রিটেন রেকমেন্ডেশনে, এরকম সংবিধানে কিন্তু কোনো স্পেসিফিক প্রভিশনস নেই যে মার্শিয়াল ল কে জারি করবে, কার অ্যাডভাইসে জারি করবে, নো। ওকে, আচ্ছা, মার্শিয়াল ল ক্যান বি ডিক্লেয়ার্ড ইন এনি এরিয়া উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। ভারতবর্ষের যে কোনো অংশে মার্শিয়াল ল কি হতে পারে, জারি হতে পারে, যে এরিয়ার ল অ্যান্ড অর্ডার কি হয়েছে, ডিস্টার্বড হয়েছে। ওকে,
The martial law is imposed under the extraordinary circumstance like war, inventions, insurrections, rebellion, riot, or any violent resistance to law. ওকে, তো এই কারণে কি হতে পারে, মার্শিয়াল ল ইম্পোজড হতে পারে। ওকে, আচ্ছা নেক্সট আমরা চলে আসি, দেখো কি বলছে। ডিউরিং অপারেশন অফ মার্শিয়াল ল দ্য মিলিটারি অথরিটিজ আর ভেস্টেড উইথ অ্যাবনর্মাল পাওয়ার টু টেক অল নেসেসারি স্টেপ। তাহলে মার্শিয়াল ল যদি কোথাও ইম্পোস্ট করা হয় তাহলে মিলিটারি অথরিটির হাতে কি চলে যাচ্ছে, অ্যাবনর্মাল পাওয়ার, মানে সোজা কথায় মিলিটারি অথরিটি সেই এরিয়ার ল অ্যান্ড অর্ডার রিস্টোর করার জন্য তারা যে কোনো রকম কি করতে পারে বলো, স্টেপ, অ্যাকশন সেখানে নিতে পারে। ওকে, দে ইম্পোজ রেস্ট্রিকশন অ্যান্ড রেগুলেশন অন দ্য রাইট অফ দ্য সিভিলিয়ান্স, ক্যান পানিশ দ্য সিভিলিয়ান্স অ্যান্ড ইভেন কন্ডেম টু দেম ডেথ। ঠিক আছে, দেখো মিলিটারি অথরিটি তাদের হাতে এই ক্ষমতাও দেওয়া হচ্ছে যে তারা কি করতে পারবে, যে সিভিলিয়ান যে রাইট, সেই রাইট তারা রেগুলেট করতে পারবে, পানিশমেন্ট দিতে পারবে সিভিলিয়ানকে, এবং কি বলছে বলো, কন্ডেম টু দেম ডেথ, মানে কি ডেথ পানিশমেন্টও দিতে পারে। ওকে, আচ্ছা তাহলে দেখো ডিউরিং অপারেশনস মার্শিয়াল ল মিলিটারি অথরিটিস আর ভেস্টেড দ্য অ্যাবনর্মাল পাওয়ার। তাহলে যে এরিয়ায় মার্শিয়াল ল কি করা হচ্ছে, কার্যকর করা হচ্ছে, সেই এরিয়ায় মিলিটারি অথরিটির হাতে কি চলে যাচ্ছে, অ্যাবনর্মাল পাওয়ার, মানে অ্যাবসলিউট অথরিটি। এবং মিলিটারি অথরিটি সেই এরিয়ার ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য, রিস্টোর করার জন্য সিভিলিয়ানদের যে রাইট, সে রাইট তারা রেগুলেট করতে পারে, সিভিলিয়ানদের পানিশমেন্টও দিতে পারবে, এমনকি ডেথ সেন্টেন্সও দিতে পারবে। ওকে, আর প্রথমেই বলছিলাম যে অনেকেই আমরা মার্শিয়াল ল এবং ন্যাশনাল এমার্জেন্সিকে আমরা গুলিয়ে ফেলি, তো আমরা ভাবি যে মার্শিয়াল ল এবং ন্যাশনাল এমার্জেন্সি হয়তো একই। তো দেখো বলাই হচ্ছে যে মার্শিয়াল ল এবং ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু এক নয়, মার্শিয়াল ল এবং ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু ডিফারেন্ট। তো সেই ডিফারেন্টটা কি সেটাও দেখো এখানে আমি এইভাবে তুলে ধরেছি তোমাদের সাথে। তো মার্শিয়াল ল দেখো বলছে ইট ইম্পোজ টু রিস্টোর দ্য ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার ডিউ টু এনি রিজন। তাহলে মার্শিয়াল ল কি কারণে ইম্পোজড হচ্ছে, যদি কোনো এরিয়ার ল অ্যান্ড অর্ডার কি হয়, ডিস্টার্বড হয়। আর ন্যাশনাল এমার্জেন্সি কি কারণে ইম্পোজড হয়, ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন অর আর্মড রেবেলিয়ন। ঠিক আছে, মার্শিয়াল ল কোথায় ইম্পোজড হচ্ছে, দেখো স্পেসিফিক এরিয়া অফ দ্য কান্ট্রি, মানে কি ভারতবর্ষের কোনো একটা অংশে। ওকে, আর ন্যাশনাল এমার্জেন্সি কোথায় ইম্পোজড হতে পারে, সমগ্র ভারতবর্ষ হতে পারে বা ভারতবর্ষের কোনো একটা অংশও হতে পারে। ঠিক আছে, কিন্তু মার্শিয়াল ল কি বলছে, এনি পার্ট। ওকে, ইট সাসপেন্ড দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্ডিনারি ল কোর্টস। আর মার্শিয়াল ল যেখানে ইম্পোজড হয় সেখানে কি হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে, অর্ডিনারি কোর্ট অফ ল সেখানে সাসপেন্ড, মানে কি কোর্টের সেখানে কি থাকবে না, কোনো এখতিয়ার থাকবে না। কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি যদি ইম্পোজড হয় সেখানে গভর্নমেন্টের বলতে পারো যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু গভর্নমেন্টের কি বলো, কন্টিনিউ করে, সেখানে গভর্নমেন্ট সাসপেন্ড হয়ে যায় না। দেশে যদি ন্যাশনাল এমার্জেন্সি ইম্পোজড হয় তাহলে গভর্নমেন্ট সাসপেন্ড হয়ে যায় আর মিলিটারির হাতে ক্ষমতা চলে যায়, এরকমটা নয়। এবং সেখানে আদালতেরও হাতে কি থাকে বলো, ক্ষমতা থাকে। আমরা জানি যে ইমার্জেন্সি যদি ইম্পোজড হয় তাহলে সেই ইমার্জেন্সি আমরা কি করতে পারি বলো, আদালতে আমরা চ্যালেঞ্জ করতে পারি। তাহলে ন্যাশনাল এমার্জেন্সি ইম্পোজড হওয়া মানে এটা নয় যে সেখানে গভর্নমেন্ট সাসপেন্ড হয়ে মিলিটারির হাতে ক্ষমতা চলে যাচ্ছে। কিন্তু দেখো মার্শিয়াল ল যেখানে ইম্পোজড হচ্ছে সেখানে সিভিলিয়ান যে অ্যাডমিনিস্ট্রেশনের যে পাওয়ার, সিভিলিয়ান যে অ্যাডমিনিস্ট্রেশন, সেটা টোটালটাই চলে যাচ্ছে কি বলো, মিলিটারি অথরিটির হাতে। এবং মিলিটারি অথরিটির হাতে কি চলে যাচ্ছে, অ্যাবনর্মাল পাওয়ার। সেক্ষেত্রে মিলিটারি অথরিটি কি করতে পারে, সেই এরিয়ার যারা সিভিলিয়ান তাদের ফান্ডামেন্টাল রাইট রেগুলেট করতে পারে, তাদেরকে পানিশমেন্ট দিতে পারে এবং ডেথ সেন্টেন্সও দিতে পারে। ঠিক আছে, তাহলে ন্যাশনাল এমার্জেন্সির টাইমে এরকম নয় যে যেখানে গভর্নমেন্ট সাসপেন্ড হয়ে গিয়ে তোমার মিলিটারি হাতে ক্ষমতা চলে যায়, এরকমটা নয়। ওকে, আচ্ছা আর কি বলছে, ইট হ্যাজ নো স্পেসিফিক প্রভিশনস ইন দ্য কনস্টিটিউশন। সংবিধানে এর কি নেই বলো, কোনো স্পেসিফিক কোনো প্রভিশনস নেই যে মার্শিয়াল ল মানে কি, এটা কিভাবে ডিক্লেয়ার করা হবে, কোনো কিছু বলা নেই। কিন্তু ন্যাশনাল এমার্জেন্সির কি রয়েছে, ডিটেল প্রভিশনস রয়েছে যে ন্যাশনাল এমার্জেন্সি প্রেসিডেন্ট ডিক্লেয়ার করবে ইউনিয়ন ক্যাবিনেটের রিটেন অ্যাডভাইসে, এবং সেটা পার্লামেন্টে কি হতে হবে, 1 মাসের মধ্যে অ্যাপ্রুভড হতে হবে। ঠিক আছে, এবং 6 মাস করে এভরি পার্লামেন্ট অ্যাপ্রুভাল নিয়ে আমরা ইনডেফিনিট টাইম কি করতে পারি, ন্যাশনাল এমার্জেন্সি রেখে দিতে পারি। তো ডিটেলস প্রভিশনস কি বলো রয়েছে, কিন্তু মার্শিয়াল লয়ের কোনো ডিটেলস প্রভিশন আমাদের সংবিধানে নেই। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সাথে আজকের আমার আলোচনা। নেক্সট দিন আবার তোমাদের সাথে এরকম একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব ফান্ডামেন্টাল রাইটসের।
তো এই চ্যানেল তোমরা দেখতে থাকো, আর অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না। ভিডিওতে অবশ্যই কমেন্ট করো, কারণ তোমাদের সাজেশনস, তোমাদের ভালো লাগা, তোমাদের পছন্দ অপছন্দ, যেটা আমাদেরকে হেল্প করবে এই চ্যানেলটাকে গ্রো করতে। তো এই চ্যানেলটা যে উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে, সেই উদ্দেশ্যে বলতে পারি তোমাদের অংশগ্রহণটা কিন্তু খুবই দরকার। তাই সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিও দেখার পর তোমরা কমেন্ট করো, ভালো লাগলেও যেরকম বলবে, খারাপ লাগলেও বলবে, এবং যদি কোনো সাজেশনস দেওয়ার থাকে অবশ্যই সেটা দেবে। উই ক্যান টেক কেয়ার। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।